সবাইকে শুভেচ্ছা এবং দর্শক শ্রোতা যারা দেখছেন এবং অনেকেই শুনছেন হয়তোবা আমাদের এই অনুষ্ঠান ক্যান্সার সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা নিয়মিত পরিচালনা করে থাকি। এটা 23তম পর্ব। আমাদের এই অনুষ্ঠানটা 40-45 মিনিট, অনেক সময় 50 মিনিট পর্যন্ত হয়। এটা আলোচনার উপরে। আলোচনাটা আশা করি আজকের আলোচনাটাও খুবই উপযোগী হবে এবং উপভোগ্য হবে। আলোচনাটার আমাদের প্রেক্ষাপটটাই হলো যে ক্যান্সারের জন্য যারা নাকি লড়ছেন, ক্যান্সারে আক্রান্ত বা ক্যান্সার রোগীদের সেবায় যারা নিয়োজিত এবং এই ধরনের আরো দীর্ঘমেয়াদী অসুস্থতায় যারা অসুখে ভুগছেন, তাদেরকে মানসিকভাবে আরেকটু স্বাবলম্বী করে তোলা, মানসিকভাবে ওনাদেরকে কিছু সহায়তা প্রদান করা, এটাই হলো আমাদের এই জানাই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয়। আজকের এই অনুষ্ঠানের ধরা হয়েছে, প্রতিপাদ্য বিষয়টা বলা হচ্ছে যে সুস্থ থাকতে হলে আরো অনেক কিছুই করা যেতে পারে। ঔষধ খাওয়া বা চিকিৎসা নেওয়া, ইনজেকশন নেওয়া ইত্যাদি, এইগুলা ছাড়াও আরো এমন অনেক কিছুই করা যেতে পারে যাতে করে আপনি সুস্থ থাকতে পারেন। এবং সুস্থতা শুধুমাত্র ঔষধ খাওয়া নয়। তো আজকে এই লাইভ প্রোগ্রামে আমাদের যে অতিথি, সে খুবই ইয়াং একজন কমপ্লিমেন্টারি হেলথ প্রফেশনাল, চিকিৎসা বিষয়ক ওই যে কথাগুলা বলছিলাম যে শুধু ঔষধ খাওয়া, ইনজেকশন দেওয়া ছাড়াও আপনি মানসিকভাবে মানুষকে প্রশান্তি দিতে পারলে, মানসিকভাবে মানুষকে যদি আশ্বস্ত করা যেতে পারে, তাহলে কিন্তু ওই চিকিৎসার পাশাপাশি এটা কিন্তু অনেক কাজে দেয়। তো আজকে আমাদের গেস্ট, সে হলো সৈয়দা শাহিদা সুলতানা ইলোরা, এবং সে যত রকমের এই অল্টারনেট থেরাপি, কমপ্লিমেন্টারি থেরাপি, নিঃশ্বাসের এক্সারসাইজ, যোগিক এক্সারসাইজ, রিফ্লেক্সোলজি এবং সাইকোসোশ্যাল কাউন্সেলিং, এই সব বিষয়ে সে কিন্তু অনেক পড়াশোনা করে আজকে এই পর্যায়ে আসছে। সে ইউকের ওইখানে ন্যাচারাল হেলথ অ্যান্ড সায়েন্স এর যে স্কুল অফ ন্যাচারাল হেলথ অ্যান্ড সায়েন্স, সেখান থেকে ডিপ্লোমা করা, তারপরে মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেখান থেকে আরেকটা ডিগ্রি করা ন্যাচারাল হিলিং এর উপরে। ন্যাচারালি আমরা ঔষধ প্রয়োগ না করেও অনেক কাজ করলে, অনেক কিছু খেলে পরে, অনেক কিছু ধ্যান করলে পরে, আধ্যাত্মিকভাবে আমরা যদি বিশ্বাস করি, নিজের উপরে বিশ্বাসটা স্থাপন করা যায়, সেটা দিয়ে আমরা অনেক চিকিৎসা করতে পারি। তো সেই বিষয়ে ইলোরা এই ইংল্যান্ড থেকে এবং ইন্ডিয়া থেকে পড়াশোনা করে আসছে এবং গত 12 বছর থেকে সে এই সব বিষয়ে কাজ করছে এবং হালে সে হোমিওপ্যাথির উপরেও ডিগ্রি লাভ করছে। এখন তার কাছ থেকে শুনবো আমরা যে সে কিভাবে কি করে। তাকে কিছু বিশেষ স্পেসিফিক কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর এবং তার সঙ্গে আলোচনা হবে। এখানে বলে রাখা ভালো যে সে পুলিশ, আমাদের বাংলাদেশের পুলিশের কর্মকর্তা এবং পুলিশের সাধারণ কর্মচারীদের সঙ্গে এই ধরনের সেশন, একদম আজকে তো সে আলোচনা করছে, কিন্তু সে প্র্যাকটিক্যালি সে যেহেতু সেশন নিতে পারে, সে ডেমনস্ট্রেট করতে পারে, সেইগুলো সে পুলিশের সঙ্গে অনেক দিন কাজ করছে পুলিশ ট্রেনিং সেন্টারে এবং পুলিশের যেসব ডিটেকটিভ ট্রেনিং স্কুল, ফরেন্সিক ট্রেনিং ইনস্টিটিউট, সাইবার ট্রেনিং সেন্টার। সো she has a very good background
of how to apply the knowledge যেটা নাকি সে ইউকে এবং ইন্ডিয়া থেকে সে গেইন করছে এবং সে ইজ কন্টিনিউইং। সে এটা এমন না যে সে মানে মাঝে সাঝে করে, তা না, সে কন্টিনিউয়াসলি শি প্র্যাকটিসেস ইট। শি ইজ এ ট্রেনার, শি ইজ এ থেরাপিস্ট, and so she can tell us lot of things. আমি এই পর্যায়ে সৈয়দা শাহিদা সুলতানা ইলোরা, তোমার সঙ্গে আজকে আমরা কথা বলতে পেরে খুবই আনন্দিত এবং আমি আশা করি যে তুমি আমাদের এই মানসিক সুস্থতা বিকল্প সম্পূরক চিকিৎসার গুরুত্ব সম্পর্কে তুমি অনেক কিছু বলবা। আমি তোমাকে কিছু প্রশ্ন করব আলোচনাটাকে চালায় নেওয়ার জন্য। প্রথম প্রশ্ন, আমরা মানসিক স্বাস্থ্যের কথা বলি, যেটা নাকি WHO ডিফাইন্ড যে স্বাস্থ্যের সংজ্ঞা আছে তার একটা বড় একটা অংশ। মানে স্বাস্থ্যের সংজ্ঞার মধ্যে বলছে যে ফিজিক্যাল হেলথ, সোশ্যাল হেলথ, মেন্টাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ, এর সবকিছুর সমন্বয় হলো স্বাস্থ্য। কিন্তু আমরা ফিজিক্যাল হেলথের উপরে এত গুরুত্ব দেই, এটার উপরে গুরুত্ব দিয়ে আমরা এত হাসপাতাল, সে সুপার স্পেশালাইজড হাসপাতাল, বড় বড় ডাক্তার, বড় মানে বিশেষজ্ঞ তৈরি করি, ঔষধ তৈরি করা হচ্ছে, ঔষধ গবেষণা করা হচ্ছে। মেন্টাল হেলথ নিয়ে তুমি কিভাবে মানে একদম বাস্তব প্রেক্ষাপট থেকে মানসিক স্বাস্থ্যের কথা তুমি কিরকম ভাবে, আমি তুমি করে বলছি এলোরা, তুমি কিছু কি বলবা যে তুমি কেমন করে মানসিক স্বাস্থ্য এবং মানসিক সুস্থতার কথা মানুষকে বোঝানোর জন্য তুমি বলবা এলোরা? জি, অনেক ধন্যবাদ স্যার। সিসিএফ কে অনেক ধন্যবাদ যে এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে ইনভাইট করার জন্য। আমি স্যার আপনার প্রশ্নে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটু বলতে চাই যে আমার জার্নিটা বিশেষ করে এই জায়গায়, আমার সংগঠন হারমোনি ট্রাস্ট, আমরা আসলে এই মানসিক স্বাস্থ্য এবং হচ্ছে বিশেষত যে ক্যান্সার ফোকাস যে কাজগুলো আমরা শুরু করি 2021 সাল থেকে। তো 2021 সাল থেকে আমাদের জার্নিটা শুরু হয়। পরবর্তীতে আমরা বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ফোরাম এবং মার্চ ফর মাদার মোর্চার সাথে যুক্ত হই, যার কারণে ক্যান্সার বিষয়ক কাজগুলোতে আমাদের মানে সম্প্রসারণে এটা অনেক ভ্যালু অ্যাড করে, আমরা আরো আগাই। এবং বর্তমানে এই যে সিসিএফ, এই সিসিএফ আগে ক্যান্সার কেয়ার কমিউনিটি হিসেবে, বিশেষ করে শাপলাপার কথা আমি বলবো, শাপলাপার সাথে পরিচয় হয় ক্যান্সার কেয়ার কমিউনিটি, তখন আপা লিড করছেন তো কাজ করতে গিয়ে। দেন তখন থেকে আসলে আমাদের একসাথে কাজ করা এই জার্নিটা। এবং পরবর্তীতে আমরা 2024 সালে বিশেষ করে এই যে ক্যান্সারের এগেইনস্টে কমিউনিটি রেজিলিয়েন্স তৈরি করার জন্য হারমোনি ট্রাস্ট প্রথম হচ্ছে ডিজাইন করে এবং ইনিশিয়েট করে যে কিভাবে আমরা কমিউনিটি রেজিলিয়েন্স তৈরি করতে পারি। ওটার সাথেও সিসিসি, তখনকার সিসিসি এবং হচ্ছে এখনকার সিসিএফ এর একাত্মতায় আমরা আসলে একসাথে অনেকটা এগিয়ে যাই। তো সিসিসিএফ আসলে আমার কাছে আলাদা কোনো প্রতিষ্ঠান নয়, এটা আসলে আমরা হারমোনি ট্রাস্ট এবং সিসিএফ একসাথেই, আমরা আমাদের পারপাসটা অনেক সিমিলার। আমরা ক্যান্সারের জন্য আমরা কাজ করছি নির্দিষ্ট ধারায়, নির্দিষ্ট পদ্ধতিতে, মানে নির্দিষ্ট ভাবে। এবং আজকে এই অনুষ্ঠানের যিনি সঞ্চালক, মানে ফয়সাল স্যারের কথা বলছি, এই সমস্ত জায়গাটুকু ফ্যাসিলিটেট করে এই পর্যায়ে কাজ করা এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে স্যারের অগ্রণী ভূমিকা একদম অস্বীকার করার কোনো উপায় নেই। তো স্যার যে প্রশ্নটাতে মানে আমাকে করলেন যে মানসিক স্বাস্থ্য বিষয়টা নিয়ে আমরা আসলে কিভাবে আগাচ্ছি, কিংবা অ্যাজ এ কমপ্লিমেন্টারি হেলথ প্রফেশনাল আমি কিভাবে কাজ করে যাচ্ছি। মেন্টাল হেলথের ডেফিনিশন যদি বলা হয় যে মানসিক সুস্থতা কি, আমি বলবো যে এটা হচ্ছে যে আমরা আসলে হাউ উই থিঙ্ক, আমরা কিভাবে চিন্তা করি, আমরা কিভাবে অনুভব করছি, আমরা চ্যালেঞ্জিং সিচুয়েশন গুলাকে কিভাবে কোপ আপ করছি, এই যে বিষয়গুলো, এই সবগুলোই আসলে হচ্ছে মানসিক স্বাস্থ্য বা সুস্থতার মধ্যে হচ্ছে পড়ে। এখন এই জায়গাটুকু, বিশেষ করে মেন্টাল হেলথের জায়গাটুকু নিয়ে আমি বলবো যে দেখা গিয়েছে যে আমরা ডিজিজের কথা বলি, প্রায় 78% এ পর্যন্ত আমার যতটুকু জানা যে ডিজিজ হচ্ছে সাইকোসোমাটিক, অর্থাৎ মন এবং শরীর পরস্পরের সাথে কিন্তু খুব গভীরভাবে সংযুক্ত। এবং বাকি যে পার্সেন্টেজ আছে, অর্থাৎ বাকি যে 22% মূলত হচ্ছে জেনেটিক্যাল ডিজিজ গুলো থাকে, দেন অ্যাক্সিডেন্ট থাকে, বিভিন্ন ধরনের সংক্রামক যে ব্যাধিগুলো থাকে সেটা কভার করে। তো দেখা যাচ্ছে যে আমাদের সুস্থ থাকার ক্ষেত্রে বিশাল একটা অংশ কিন্তু ডিপেন্ড করছে আমাদের মনের সুস্থতার সাথে। এবং আমরা আমাদের মনের সুস্থতা
কিভাবে আমরা নিশ্চিত করতে পারবো কিংবা কিভাবে আমরা বুঝতে পারবো যে আমরা মেন্টালি সুস্থভাবে আগাচ্ছি। এবং আরেকটা কথা আমরা এখানে একটু বলে নিতে চাই যে মানসিক সুস্থতার বিষয়টা কিন্তু প্রতিদিনের বিষয়। এটা কিন্তু এমন নয় যে মানে এটা একটা কোর্সের বিষয় যে আমি নির্দিষ্ট কিছু জিনিস শিখলাম এবং আমি এখন থেকে আর মানসিকভাবে অসুস্থ হব না। কারণ আমরা স্ট্রেস নেই প্রতিদিনের জীবনে এবং স্ট্রেসটা নিয়ে কিন্তু আমরা আগাইতে থাকি এবং আমরা আমাদের লাইফটাকে কিন্তু এক্সপ্লোর করি এবং এই লাইফটাকে এক্সপ্লোর করতে গিয়ে আমাদের নানান ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হয়। আমাদেরকে অনেক কিছু একসেপ্ট করতে হয় যেটা আমাদের হয়তো মনের সাথে মিলছে না কিংবা আমাদের অনেক কিছু ম্যানেজ করে নিতে হয়। এই সার্বিক বিষয়গুলোকে খুব পজিটিভ অ্যাপ্রোচ থেকে দেখা, পজিটিভলি দেখা এবং সেই অনুযায়ী এগিয়ে যাওয়া, এই সবটা বিষয়ের উপর আসলে নির্ভর করছে হচ্ছে আমার মানসিক স্বাস্থ্য। তো আজকের প্রোগ্রামের মূলটা হচ্ছে যে ক্যান্সার সার্ভাইভারদেরকে নিয়ে, যারা ইভেন ক্যান্সার সার্ভাইভারদেরকে যারা মানে কেয়ার দিচ্ছেন, কেয়ার গিভারদের জায়গায় আমি যদি এই জায়গাটা এনে আমি অ্যাড করতে চাই, দেখা গিয়েছে যে একজন ক্যান্সার পেশেন্ট যখন উনি প্রথম জানতে পারেন যে ওনার ক্যান্সার হয়েছে, তখন তার অবস্থা, মনের অবস্থা মানে ভীষণ রকমের সেন্সিটিভ থাকে বা ভীষণ রকমের উনি দুর্বল হয়ে যান। মানে এটা একটা বিশাল শক তার জন্য, আমি বলবো একটা ট্রমা। এবং অ্যাট দ্য সেম টাইম পুরো পরিবারের যে সদস্যরা থাকেন তারা কিন্তু একই ট্রমার মধ্যে দিয়ে যান। তো এই জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য অবশ্যই আমাদের যারা এক্সপার্ট আছেন, কাউন্সিলর যারা আছেন, যারা সাইকোলজিস্ট আছেন, যারা সাইক্রেটিস্ট আছেন, তাদের কাছে আমরা যাই। এবং বাংলাদেশে আসলে আমি বলবো যে এটার পাশাপাশি এই যে অল্টারনেটিভ লাইন নিয়ে যেটা স্যার বলছিলেন, কমপ্লিমেন্টারি মেথডগুলো নিয়ে, যেটা নিয়ে আমি পড়াশোনা করেছি, আমি কাজ করছি আমার সংগঠনে, এখানে এই মেথডগুলো ব্রিদিং এক্সারসাইজ, দেন ফিজিক্যাল এক্সারসাইজ, দেন রিফ্লেক্সোলজি কিন্তু ভালো ভ্যালু অ্যাড করতে পারে। মূলত আমরা যখন স্ট্রেসড হই তখন আমাদের কর্টিসলটা হাই হয়ে যায়, বিভিন্ন ধরনের পেইন আমাদেরকে ট্রিগার করে, আমাদের ঘুমের সমস্যা হয়, মানে স্ট্রেস ট্রিগার্ড অনেক ধরনের সিমটম আছে, অনেক ধরনের ডিজিজ আছে, কার্ডিওভাস্কুলার হেলথের উপর আমাদের প্রভাব পড়ে। সো এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা যদি এই মেথডগুলোকে সিস্টেমেটিক ওয়েতে আমরা ব্যবহার করি এবং কনসিস্টেন্সি রেখে আমরা যদি এটা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা মানসিকভাবে ওই চ্যালেঞ্জটাকে মানে ফেস করার জন্য আসলে রেডি থাকতে পারবো। মানে একটা শকিং নিউজ যে একজনের ক্যান্সার হয়েছে, একই সাথে সেই ক্যান্সার ট্রিটমেন্ট সহ যাবতীয় যে বিষয়গুলোর মধ্যে সেই পেশেন্ট এবং তার পরিবার পড়ে যায়, এটা কোপ আপ করার বিষয় আছে, এটাকে ফেস করার বিষয় আছে, এটাকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার বিষয় আছে। তো ঠিক এই পয়েন্টটাতে এই কমপ্লিমেন্টারি মেথডগুলা খুব চমৎকার ভাবে ভূমিকা রাখতে পারে স্ট্রেসটাকে রিডিউস করার ক্ষেত্রে। এবং ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে আমি বলবো যে কেমোথেরাপির পরে যে সিমটম গুলা হয়, বিভিন্ন ধরনের ব্যথা হয়, তারপর হচ্ছে পেটের যে প্রবলেম গুলা হয়, মানে বিভিন্ন ধরনের ডাইজেশনের ইস্যু গুলা চলে আসে, সেক্ষেত্রেও এই ব্রিদিং এক্সারসাইজ, এই রিফ্লেক্সোলজি ওনারা যদি এটাকে অ্যাড করেন, এবং এটা এত চমৎকার একটা বিষয় যে নিজে নিজে শিখে এটা নিজে নিজে করা যায়। অর্থাৎ এখানে কিন্তু ব্যক্তির এম্পাওয়ারমেন্টের বিষয়টা চলে আসে। আমরা জানি ক্যান্সার এমনিতেই হচ্ছে খুবই কস্টলি, মানে হচ্ছে ট্রিটমেন্ট করাটা সামর্থ্য আমি জানি না বাংলাদেশের কয়জনের আছে, মানে পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায় অর্থনৈতিক ভাবে এবং ভিতর মানে ইমোশনালিও খুব ভালনারেবল হয়ে যায়। সো এই মেথডগুলা যদি ব্যক্তি নিজে শিখে এবং তার কেয়ার গিভার শিখে তাকে অ্যাপ্লাই করা হয়, কিংবা উনি যদি এই পদ্ধতিগুলো নেন, এই থেরাপিগুলো নেন, ব্রিদিং এক্সারসাইজ গুলো করেন, দেখা গিয়েছে যে ওনার স্ট্রেসটা ব্যালেন্সটা থাকে, উনি একটু কোপ আপ করতে পারেন এবং ধীরে ধীরে এই ট্রিটমেন্ট বেসে সামনে এগিয়ে যেতে পারেন। অর্থাৎ তার প্যালিয়েটিভ কেয়ারের জায়গাটাও কিন্তু এখানে এনশিওর করা সম্ভব হয়। জি স্যার। স্যার আপনি মিউট হয়ে আছেন, স্যার একটু আনমিউট করে নেবেন। ওকে, থ্যাংক ইউ ইলোরা, যেভাবে মেন্টাল হেলথকে, মেন্টাল সুস্থতাকে, মানসিক সুস্থতাকে তুমি যেভাবে ব্যাখ্যা করলা, এটা কিন্তু মানে প্রচুর মানুষের মধ্যে এই ব্যাখ্যাটা নাই। মানসিক সুস্থতা মানে হলো যে চিন্তা মুক্ত বা মানে কোন রকম উত্তেজনা নাই, এইরকম সব। কিন্তু আসলে ঘুম না হওয়া, ওই চিন্তা থেকে ঘুম হয় না, বা ওই চিন্তা থেকে, ভয় থেকে ব্যথা হয় শরীরে বিভিন্ন জায়গায়, এইগুলাকেও ঠিক করতে তোমার যে কমপ্লিমেন্টারি মেডিসিন, কমপ্লিমেন্টারি থেরাপি, সেগুলো কাজ করে মেন্টাল হেলথের দিক থেকে। তো সেইখানে মানে আমাদেরকে তোমার এই ব্যাখ্যা থেকে অনেক কিছু বোঝা গেল। আমরা কিন্তু অনেক প্রশ্ন পাবো। আমি আসলাম যে নাকি আমাদেরকে ব্যাক এন্ডে আমাদেরকে ইয়ে করতেছে, তাকে বলবো যে প্রশ্নগুলো একটু নোট করে রাখতে, যাতে করে আমরা পরবর্তীতে গিয়ে আমরা কিছুটা আরো
3-4টা প্রশ্ন করে তারপরে আমরা সেই প্রশ্নের উত্তরগুলা দেব। ইলোরা, এখন তোমার এই কথা থেকে নেক্সট খুব লজিক্যালি যে একটা প্রশ্ন, যে একজন মেন্টাল হেলথের মানে সুস্থতার প্র্যাকটিশনার, তুমি বললা যে এই গত 10-12 বছর থেকে তুমি এই কাজই করছো। এইখানে সুস্থতার জন্য তোমার কাজের, তোমার যেসব অল্টারনেট কমপ্লিমেন্টারি থেরাপি আছে, এইগুলো অ্যাপ্লিকেশন ছাড়া আর কি করো? একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ধরনের পেশেন্টদের সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে, কিংবা হচ্ছে যারাই মেন্টাল কোনো না কোনো ক্রাইসিসে ভুগছেন, পেশেন্ট হোক কিংবা কেয়ার গিভার হোক কিংবা যে কোনো মানুষ হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। মানে লিসেনিং স্পেসের থেকে তার কথাটাকে শোনা। অর্থাৎ একটা মানুষ যখন তার জীবনে একটা নির্দিষ্ট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায়, তার যখন ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস হয়, সে যখন কথা বলতে চায়, এমন একটা স্পেস সে খোঁজে যেখানে কোনো জাজমেন্টাল কিছু থাকবে না। মানে সে যে তার প্রবলেমটা শেয়ার করবে, তার ভিত্তিতে তাকে জাজ করা হবে না। সেই জন্য এই রেজিলিয়েন্সটা গড়ে তোলার ক্ষেত্রে আসলে যেটা দরকার, কিংবা সাপোর্ট করার জন্য প্রথম যে গুণটা, সেটা হচ্ছে খুব মনোযোগের সাথে তার প্রবলেমগুলোকে শোনা এবং বোঝার চেষ্টা করা যে সে আসলে কোন ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো শুধুমাত্র যদি আমরা সক্রিয়ভাবে ওনার কথাগুলো শুনি, কিংবা সেই যিনি সাফার করছেন তার কথাগুলো আমরা শুনি, তার চ্যালেঞ্জ, সেক্ষেত্রে তার চ্যালেঞ্জগুলো যখন আমরা বুঝতে পারি, আমরা যারা এক্সপার্ট আছে তারা যখন সেই অনুযায়ী আমরা গাইড করি, এবং তার প্রতি যে এমপ্যাথিটা যদি আমরা তাকে ফিল করাতে পারি, তার জন্য কিন্তু সিদ্ধান্ত নিয়ে মানে সামনে সহজ সমাধানের পথে এগিয়ে যাওয়াটা অনেক সহজ হয়। এবং শুধুমাত্র এই জাজমেন্টাল কোনো কিছু পাওয়ার আশঙ্কায়, অর্থাৎ কাউকে আমি কিছু বলবো সে কি মনে করবে কিংবা আমাকে জাজ করবে কিনা, এই জন্যই কিন্তু অনেকে খুব সংকুচিত থাকেন। অর্থাৎ ওনারা ওনাদের এই প্রবলেম গুলাকে, এই কষ্টগুলাকে মনের ভিতরে চেপে রাখেন, অনেক সময় বলতে চান না। কিছু কিছু ক্যান্সার আছে যে ক্যান্সারগুলো, যেমন ব্রেস্ট ক্যান্সার আমি কথা বলবো, খুবই হচ্ছে এটা সেন্সিটিভ। একজন ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট, তার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ছে একদম লাস্ট স্টেজে গিয়ে। কেন? কারণ সেটা বলার জন্য সে সেই স্পেসটা পাচ্ছে না। সে বলতে, এটা একটা ট্যাবু হিসেবে এটা কাজ করছে। অর্থাৎ আমার যেটা প্রবলেম, আমার যেটা স্বাস্থ্য, সেই জায়গাটা নিয়ে যে ওপেনলি কথা বলবো, সেই প্র্যাকটিসটা আসলে খুব প্রয়োজন। মানে পরিবার থেকে এটা প্রয়োজন, পরিবারের সদস্যদের সাথে, পরিবারের প্রয়োজন, এটা সমাজের প্রয়োজন, এবং অবশ্যই যারা হচ্ছে প্রতিবেশী কিংবা হচ্ছে যা বন্ধু বান্ধব স্বজন, তাদের তরফ থেকে এই ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা থাকা খুব জরুরি। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট স্যার। স্যার একটু আনমিউট করে নিতে হবে। আমি প্রত্যেকবারই একই ভুল করছি। তুমি দুটো জিনিসের কথা বলছো, একটা হলো যে অ্যাক্টিভ লিসনিং, আর একটা হলো এমপ্যাথি, মানে তার সঙ্গে সহমর্মিতার একটা ভাব প্রকাশ করা, মানে তার কাছ থেকে শোনা এবং সহমর্মিতা। এটা সিম্প্যাথি না, তাকে অনুকম্পার দৃষ্টিতে দেখার কোনো কিছু নাই। আহারে আপনার ক্যান্সার হয়ে গেল, এখন তো অনেক কিছুই করতে হবে, ওইরকম কথা না বলা। সহমর্মিতা এবং অ্যাক্টিভ লিসনিং, এই দুটোর জন্যই কিন্তু প্র্যাকটিস করার প্রয়োজন। তুমি কি বলো? জি অবশ্যই স্যার, কারণ এটা পুরোটাই আমি মনে করি প্র্যাকটিসের বিষয়। এমপ্যাথিও শিখতে হয়। আমি আরেকটু অন্যভাবে বলবো, ভালো কিভাবে বাঁচতে হয় সেটাও কিন্তু শিখতে হয়। সবটাই শেখার বিষয়। এবং যখন আমরা নিজেরা প্র্যাকটিস করি, তখন কিন্তু আরেকজন সেটা দেখে শিখে, মানুষকে বলে শেখানো যায় না। মানুষ যে আচরণ করে সেই অনুযায়ী প্রভাবিত হয়ে আশেপাশের মানুষগুলো সেভাবে রেসপন্স করে। তো আজকে শুধুমাত্র ক্যান্সার ইস্যুতে যদি বলি, এই যে এমপ্যাথির চর্চা, সহমর্মিতার চর্চা, এই যে সহজ করে দেওয়া বিষয়টাকে, যে যারা ক্যান্সার সার্ভাইভার আছে, তারা যখন সমাজে চলছে, পেশাগত জীবনে তারা যখন চলছেন, তারা যে ডিফিকাল্টিস গুলো ফেস করেন, এই পরিবেশটা চেঞ্জ করার জন্য আমরা যারা সচেতন, আমরা যদি নিজ নিজ জায়গা থেকে দাঁড়াই, একসময় দেখা যাবে যে এই মানে পজিটিভ অ্যাপ্রোচে থাকা কমিউনিটির মানুষের সংখ্যা বেড়ে যাবে। তখন কিন্তু অনেক সহজে এটা ডিল করা সম্ভব হবে। কারণ ক্যান্সার সার্ভাইভারদের জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে, কিংবা ক্যান্সার পেশেন্টদের জন্য তাদের মনোবল। সেই মনোবলটা কিন্তু তারা একা একা মানে বাড়াতে পারবেন না। তাদের দরকার হচ্ছে এমপ্যাথি, তাদের এই ফিলটা দরকার যে আমার পাশে সবাই আছে এবং সবাই খুব পজিটিভ ভাবে আমাকে সাপোর্ট করছে। যখন তার মনে সেই প্রশান্তিটা আসবে, তখন কিন্তু তার কনফিডেন্স বাড়বে, তার বিশ্বাসটা আরো বেশি শক্তপোক্ত হবে। তখন কিন্তু সে খুব সহজেই এই জায়গাটা থেকে উঠে আসতে পারবে।
অথবা হচ্ছে সে খুব সহজে এটাকে নিয়ে সামনে ভালোভাবে থাকতে পারবে, এটা আমি মনে করি স্যার। ধন্যবাদ, মানে চমৎকার। মানে সবাইকে একটা পজিটিভ অ্যাটিটিউড ধারণ করতে হবে। আমাদের এই পজিটিভ অ্যাটিটিউড ধারণ করার পিছনে মানে একটা অন্তরায় হইল যে সামাজিক অনেক ধরনের নিয়ম নীতির মধ্যে আমরা আটকায় যাই, যেগুলোকে ট্যাবু বলে। মানে সামাজিকভাবে এই রোগটাকে, এই ধরনের রোগটাকে খুব বেশি প্রকাশ করতে চায় না। মনে করে যে একজনের কেউ হইল এই রোগটা, ওই ফ্যামিলিতে আরো অনেকেরই হয়তো হওয়ার সম্ভাবনা আছে এবং আরো অনেকেরই হবে। যার জন্য এমনও আমি দেখছি যে শুধুমাত্র এই ব্রেস্ট ক্যান্সারের এক্সাম্পল দিয়ে তুমি বললা, যেটা ব্রেস্ট ক্যান্সারের ইয়েটা কিন্তু বলে না, প্রকাশ করে না। কারণটাই হইলো যে তার ঘরে আরো দুটো মেয়ে আছে। এখন এই দুটো মেয়ের বিয়ে হবে না যে যদি লোকজনরা জানতে পারে যে ওর মার ব্রেস্ট ক্যান্সার ছিল বা মার ব্রেস্ট ক্যান্সার এখনো আছে। তো মানে এই যে সামাজিক যে মানে নিয়ম কানুন, ভুল ব্যাখ্যা, আমরা এটাকে প্রচলন করেই যাচ্ছি, মানে মানে এক কাল থেকে আরেক কাল পর্যন্ত নিয়েই চলছে। সেটাকেও দূর করার চেষ্টা করতে হবে, মানে ব্যাখ্যা দিতে হবে, মানুষকে বলতে হবে যে এটা এই জন্য হয়েছে। এইটার ক্যান্সারের অনেক ম্যাক্সিমাম বেলাই এটার কোনো কারণটা জানা নাই, সেই জন্য আপনারা ধরে নেবেন না যে এটা যে কেউ ওই ফ্যামিলির সবারই হবে, এটা ধরে নেওয়া ঠিক না। আমি এরপরে তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছি যে তোমরা ক্যান্সার ছাড়াও মানুষের যে মানসিক অবস্থা সেটাকে ভালো করার জন্য তোমরা কাজ করো, মানে তোমাদের কাজটা হলো একটা সার্বজনীন। তো সেই সার্বজনীন কাজের মধ্যে আমি যতটুকু শুনেছি যে, এবং আমি নিজেও তোমাদের কিছু জিনিস প্র্যাকটিস করি, ঘুম না হওয়া, মাথা ব্যথা, তারপর ঘাড়ের ব্যথা, এবং এই ধরনের যেসব ব্যথাগুলা মানে খুব সহজেই তোমাদের সেই কমপ্লিমেন্টারি থেরাপি দিয়ে সারানো যায়। তুমি কি এই বিষয়ে একটু সার্বজনীনভাবে বলবা যে এইগুলা করলে কেন উপকারটা হয়? অনেক ধন্যবাদ স্যার। আমি প্রথমে একটু অন্যভাবে আসতে চাই। আমি ক্যান্সার পেশেন্ট এবং সার্ভাইভার দিয়ে আবারও শুরু করতে চাই, কারণ প্রবলেমগুলো কিন্তু সিমিলার, রিজনগুলো অনেক থাকে। তো একটা জিনিস যেটা যে কোনো ডিজিজ যখন আমাদের বডিতে হয় তার স্টার্টার কিন্তু স্ট্রেস, নেগেটিভ স্ট্রেস আমি বলবো আর কি। স্ট্রেস তো অবশ্যই আমাদের মানে জীবনের জন্য খুবই দরকার, পজিটিভ স্ট্রেস আছে, নেগেটিভ স্ট্রেস আছে। সো ক্রনিক স্ট্রেস বডিতে একটা ক্রনিক প্রভাব ফেলে, যার আউটকাম হিসেবে নানান ধরনের ইস্যুস গুলো হয়। এবং রিসেন্টলি গবেষণাগুলোতে দেখা গিয়েছে যে স্ট্রেস থেকে প্রায় মানে 100-এর উপরে নানান ধরনের প্রবলেম গুলো আমাদের বডিতে হয়ে থাকে। তো সেই জায়গার মধ্যে স্ট্রেস ক্যান্সার পেশেন্টদের খুবই কমন একটা বিষয়, এবং কেয়ার গিভারদের অবস্থা আমার মনে হয় যে আরো বেশি নাজুক, কারণ তাদেরকে একই সাথে মানে পেশেন্টকে সামলাতে হচ্ছে, তার অর্থনৈতিক চিকিৎসার জন্য অর্থনৈতিক জায়গাটাও তাকে গোছাতে হচ্ছে, মানে সবটা মিলিয়ে একদম অবস্থাটা মানে খুবই শোচনীয় থাকে। তো এই স্ট্রেস রিলিফ করার ক্ষেত্রে আমি বলবো, আমরা তো 2021 সাল থেকে ক্যান্সার নিয়ে আমরা কাজ করি, বিশেষ করে কমিউনিটি লেভেলের রেজিলিয়েন্সটা তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন সংগঠনের সাথে, বিভিন্ন মানে মার্জিনালাইজড উইমেনদের সাথে, বিভিন্ন পেশার মানে শ্রমিকদের সাথে, গার্মেন্টস শ্রমিক আছে, মানে ডোমেস্টিক ওয়ার্কার আছে, তাদের সাথে আমরা করে যাচ্ছি। তো ওখানে কিন্তু অনেক ক্যান্সার পেশেন্ট আছে। তো এখানে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে স্ট্রেসটাকে রিলিফ করা। এবং স্যার আপনি এই যে বলেন ঘুম না হওয়া কিন্তু আলাদা করে আমি যদি প্রথম দিকে বলি যে ঘুম না হওয়াটার পিছনে কিন্তু আরেকটা কারণ হচ্ছে স্ট্রেস। নানান ধরনের স্ট্রেস কিন্তু এই ইনসোমনিয়ার প্রবলেমটাকে তৈরি করে, মানে ওয়ান অফ দ্য রিজনের মধ্যে এটা। তো এখানে যে কমপ্লিমেন্টারি মেথড গুলা আমি ব্যবহার করি কিংবা আমার যে আমার টিম ব্যবহার করে, তার মধ্যে ব্রিদিং এক্সারসাইজ একটা গুরুত্বপূর্ণ অংশ এখানে কভার করে। এবং ব্রিদিং এক্সারসাইজ খুবই পাওয়ারফুল, এবং এটা শুধু স্ট্রেসটাকে যে ম্যানেজ করতে হেল্প করে কিংবা মাইন্ডটাকে ম্যানেজ করার জন্য, মানে মাইন্ড ম্যানেজমেন্ট বলতে আমি বুঝছি স্যার ইমোশনাল যে আপস এন্ড ডাউনস গুলো থাকে সেটাকে যে ব্যালেন্স করতে সাহায্য করে তা নয়, এটা ইনসমনিয়ার প্রবলেম, ইভেন যে কোনো ধরনের যে পেইন আছে সেই পেইনটাকেও রিলিফ করতে হেল্প করে। যেহেতু এগুলা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি অর্থাৎ ন্যাচারাল মেথড, ব্রিদিং এক্সারসাইজ
আপনি নির্দিষ্ট নিয়মে জাস্ট শ্বাস নিবেন ছাড়বেন, সেটা আপনার বডিতে ওয়ার্ক করবে। এখানে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ রেগুলার করতে হয়। দিস ইজ নট মেডিসিন যে আমি এটা খেয়ে নিবো আধা ঘন্টা পর এটা আমার বডিতে ওয়ার্ক করবে, সেটা না। কিন্তু এটা রেগুলার প্র্যাকটিসে মানে সবচেয়ে হাইয়েস্ট মানে আলটিমেট মানে হাইয়েস্ট লেভেলের হচ্ছে আপনার বেনিফিটটা পাওয়া যায় এবং ইনস্ট্যান্ট রিলিফটাও পাওয়া যায়। ধরেন কেউ স্ট্রেসড হয়ে আছেন, কিংবা কারো হচ্ছে ক্রনিক ইনসোমনিয়া আছে, কিংবা গত 2 দিনের কাজের প্রেশারে আজকে আমার ঘুমটা হচ্ছে না, তো তারা যদি একটা ব্রিদিং এক্সারসাইজ করে সেটা তাদেরকে হেল্প করবে। আমি একটু স্যার ডেমনস্ট্রেট করতে চাইবো। আজকে দর্শক যারা দেখছেন, আপনারা এটা যদি মানে প্র্যাকটিস করেন, আমার ধারণা আপনারা মানে ইনস্ট্যান্ট রিলিফ তো পাবেনই এবং রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আপনারা এর বেনিফিটও নিতে পারবেন। তো এটা হচ্ছে অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং বলে, এটাকে নারী শুদ্ধি প্রাণায়াম বলে। এটা মূলত হচ্ছে আমাদের নার্ভ গুলাকে হচ্ছে শান্ত করে। তো আমরা যখন স্ট্রেসড হয়ে যাই তখন তো আমাদের মানে স্ট্রেস হরমোনটা হচ্ছে বেড়ে যায়, কর্টিসলটা হাই হয়ে যায়, এবং কর্টিসল বেশি থাকলে আমরা জানি যে কোলেস্টেরলটাও বেড়ে যায়, আরো নানান ধরনের ইস্যুস হয়। এছাড়া স্ট্রেস হলে পরে পেটের সমস্যা হয়, ডাইজেশন ইস্যু থাকে, ঘুম না হলে পরে ডাইজেশন ইস্যু আরো অনেক বেশি থাকে, রাতে ঘুমটা না হওয়া, মানে সার্কেডিয়ান রিদমটা ব্রেক হয়ে যাওয়া, সেটা একটা ব্যাপার। তো এই ব্রিদিং এক্সারসাইজটা করার জন্য আপনারা খালি পেটে এটা করবেন। এটা সকালবেলা করতে পারেন খালি পেটে, অথবা সন্ধ্যায় করতে পারেন। করতে হলে যেটা করতে হবে যে যেভাবে বসে আছেন, মানে আমরা তো নর্মালি কাজও করি বসে, কিংবা নর্মালি আমরা বসেই বেশিরভাগ সময় কিন্তু থাকি, এবং চেয়ারে বসে এটা করা যায়। তো এটার জন্য মেরুদণ্ডটা সোজা করে বসতে হবে আপনাদেরকে। বসে চোখটা বন্ধ করে জাস্ট 2 নাক দিয়ে শ্বাস নিয়ে শ্বাসটা ছেড়ে দিতে হবে, এবং আপনাকে খেয়াল দিতে হবে যে আপনি যে শ্বাসটা নিচ্ছেন আপনি কি ফিল করছেন। আপনারা চাইলে একটু করে নিতে পারেন আমার সাথে, যে শ্বাসটা যখন আমরা নিচ্ছি খেয়াল করেন যেটা ঠান্ডা বাতাস আপনি ফিল করছেন যে ভিতরে যাচ্ছে, যেটা অক্সিজেন সমৃদ্ধ বাতাস ভিতরে যায়। এবং শ্বাসটা যখন ছাড়ছেন খেয়াল করেন যে একটা গরম বাতাস বের হচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাচ্ছে। তো এই চোখ বন্ধ করে যখনই আমরা এই ব্রিদিং এ জাস্ট হচ্ছে আমরা ফোকাসটা করলাম, তাহলে কি হলো যে আমাদের মনোযোগটা কিন্তু একটা পয়েন্টে চলে আসলো। তো ফার্স্ট যেটা হলো যে আমরা এই যে বিক্ষিপ্ত ছিলাম, আমরা স্ট্রেসড আছি, সেই জায়গাটা থেকে যখন আমরা ব্রিদিং এ ফোকাস করছি আমাদের মনোযোগটা একটা পয়েন্টে আসলো। দেন এই এক্সারসাইজটা করার জন্য আপনার ডান হাতের মেরুদণ্ড সোজা করে বসে ডান হাতের বৃদ্ধা আঙুলটা ব্যবহার করতে হবে। প্রথমে বৃদ্ধা আঙুল দিয়ে ডান দিকের নাকটাকে বন্ধ করে বাম দিক দিয়ে শ্বাস নিয়ে বাম দিক দিয়ে শ্বাসটাকে ছেড়ে দিতে হবে। তারপর আপনার ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে বাম দিকের নাকটা বন্ধ করে ডান দিকে শ্বাস নিয়ে শ্বাসটা ছেড়ে দিতে হবে। তার মানে আমি যে ব্রিদিং এক্সারসাইজটা দেখাচ্ছি এটা মূলত একটা একটা করে নাক দিয়ে শ্বাস নেওয়া এবং ছাড়া। তো এটা কি করবে, এটা হচ্ছে আপনার স্ট্রেসটা ব্যালেন্স করবে, একই সাথে আপনার ঘুমের সমস্যাটা সলভ করবে, আপনার ঘুমটা ভালো হবে। আপনার বডিতে যে কোনো ধরনের পেন, আমার কাছে যখন পেশেন্ট আসেন এই ধরনের প্রবলেম নিয়ে, আমি ওনাদেরকে ব্রিদিং এক্সারসাইজটা করাই, এবং এটা বলা হয় ইয়োগাতে পেইন কিলার, অর্থাৎ এটা করলে আপনার পেইন খুব ভালোভাবে কমে যায়। যাদের খুব বেশি সিভিয়ার প্রবলেম তাদের একটু সময় লাগে, যাদের প্রবলেমটা অত সিভিয়ার না মানে রিসেন্ট প্রবলেম, তাদের ক্ষেত্রে তারা ইনস্ট্যান্ট রেজাল্টটা পান। তো আমি আবার একটু আপনাদেরকে জিনিসটা ডেমনস্ট্রেট করছি, আর আপনাদের প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট আবার দিতে পারেন। যে আমরা মেরুদণ্ড সোজা হয়ে বসবো, সোজা করে বসবো, সোজা করে বসে চোখটাকে প্রথমে বন্ধ করব, বন্ধ করে 2 নাক দিয়ে শ্বাস নিব, 2 নাক দিয়ে শ্বাসটাকে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে ডান দিকের নাক বন্ধ করে বামে শ্বাস নিব এবং বামে শ্বাস ছাড়বো। তারপর অনামিকা দিয়ে বাম দিকের নাক বন্ধ করে ডানে শ্বাস নিব, ডানে শ্বাস ছাড়বো। আবার ডান দিকের নাক বন্ধ করে বামে শ্বাস নিব, বামে শ্বাস ছাড়বো। আবার বামের নাক বন্ধ করে ডানে শ্বাস নিব, আমরা ফিল করব শ্বাস নিতে নিতে ভেতরে ঠান্ডা বাতাস যাচ্ছে, সেটা আমরা ফিল করব এবং শ্বাসটা ছেড়ে দিব। এবং ফাইনালি চোখটা খুলে আমরা কিছুক্ষণ সাইলেন্টলি একটু বসবো। অনলি 5 মিনিটসের প্র্যাকটিস প্রতিদিন, এটা আপনার এনার্জি লেভেলে অনেক চেঞ্জ নিয়ে আসবে, অর্থাৎ আপনার এনার্জি বুস্ট করার জন্য এটা খুবই উপকারী। সো এটা আপনারা প্র্যাকটিস করবেন। আর যারা ক্যান্সার সার্ভাইভার আছেন, যাদের, আমি একটা কমেন্ট দেখলাম যে একজন লিখেছেন যে ওনার ক্যান্সারে ভোগার পর 8 বছর ধরে ওনার রাতে ঘুম হচ্ছে না। তো ওনার জন্য আমি বলবো যে আপনার এই 8 বছরের সমস্যাটা সলভ হবে। এটা আমি বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি পেশেন্টদেরকে করিয়েছি, আমি পার্টিসিপেন্টদেরকে করিয়েছি ট্রেনিং এ, এবং ওনারা আমাকে প্রতিনিয়ত ফিডব্যাক গুলা দেন।
এফআইবিটিবি সিলেটের একটা অর্গানাইজেশন, ওখানে মাইক্রো ফিন্যান্স স্টাফদেরকে আমি স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য অনলাইনে প্রোগ্রাম করাচ্ছি। ওনাদের যে ম্যানেজার লেভেল আছেন, ওনাদের সাথে আমাদের লাস্ট মিটিং হয়ে গেল, ওনাদের প্রায় 90% ঘুমের প্রবলেম সলভ হয়ে গেছে এবং এটা একটা অ্যামেজিং রেজাল্ট ছিল। সো 8 বছর ধরে ঘুমের সমস্যা সমাধানের জন্য আপনার জন্য যে সাজেশনটা থাকবে, আপনি ঘুমাতে যাওয়ার আগে এটা করবেন। ঘুমাতে যাওয়ার আগে খাওয়া দাওয়া শেষ করে, মানে 3 ঘন্টা আগে খাওয়াটা শেষ করে ফেলবেন। যেহেতু রাতে ঘুমাতে যাওয়ার আগে করছেন, আপনি যদি ঘুমান 11টায় তাহলে খাওয়াটা 8টায় শেষ করবেন। আপনি যদি 10টায় ঘুমান তাহলে খাওয়াটা আপনি 7টায় শেষ করবেন। দেন আপনি খুব মাইল্ড কোনো মিউজিক দিয়ে, যেটা সুদিং মিউজিক আপনার ভালো লাগে, সেটা দিয়ে আপনি এই ব্রিদিং এক্সারসাইজটা করবেন 5 মিনিটস, অথবা ঘড়িতে অ্যালার্ম দিয়ে করবেন। দেখবেন যে ঘুমটা ভালো হবে। এবং সবচেয়ে ভালো আপনার জন্য সকালে করা এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে করা, অর্থাৎ 2 বার করা। তাহলে আপনি, আমার ধারণা যে আপনি 3 মাসের মধ্যেই, মানে 21 দিনের মধ্যে আপনি রেজাল্ট পেতে শুরু করবেন, যে আপনার ঘুমটা আস্তে আস্তে ডিপ হচ্ছে। মানে প্রথম দিকে একবারে ম্যাজিকের মতো আপনি এটা মানে ফলাফল পাবেন না। ঘুমটা প্রথম দিকে দেখবেন যে ডিপ হচ্ছে, তারপর দেখবেন যে ঘুমের টাইম বাড়ছে, তারপর একটা সময় গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার ঘুমটা বেশ ভালো হচ্ছে। তবে এখানে আরো কিছু ফ্যাক্টর আছে, খাবারের বিষয় আছে, তারপর হচ্ছে আমরা এখন মোবাইল দেখি, স্ক্রিন টাইম, এটার একটা বিষয় আছে, যে ঘুমাইতে যাওয়ার অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে আমাদের মোবাইল থেকে দূরে থাকতে হবে, যেটা করতে আমরা এই নগর জীবনে খুবই ব্যর্থ। আর বিশেষ করে যারা প্রফেশনাল, আমরা ইভেন আমার নিজের ক্ষেত্রে আমি বলবো মেল চেক করতে হয়, সো অলওয়েজ আসলে মেনটেন করা সম্ভব হয় না। কিন্তু প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে যতটুকু সম্ভব মিনিমাইজ করে এই জায়গাটা প্র্যাকটিস করতে হবে। এটা আমি বললাম, এটা আমি বললাম যে ইয়োগার একটা অংশ, যেটা ব্রিদিং এক্সারসাইজ, সেটা নিয়ে। এইবার আমি আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে রিফ্লেক্সোলজি। রিফ্লেক্সোলজি মূলত হচ্ছে নার্ভ এন্ডিং গুলোতে প্রেসার দেওয়া হয়, যার কারণে আমাদের যে এন্ডোক্রাইন ফ্যামিলি আছে বডিতে, অর্থাৎ এন্ডোক্রাইন যে গ্ল্যান্ডস গুলো আছে, যে হরমোন গুলো আছে, মানে থাইরয়েড থেকে এক ধরনের হরমোন বের হয়, এটা আমার বডি ফাংশনে হেল্প করে। তারপর পিটুইটারি আছে, পিনিয়াল আছে, অ্যাড্রিনাল আছে। সো এইটাকে হচ্ছে মানে ভালো রাখে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলোর ফাংশন গুলোকে ভালো রাখে। তো ঘুমের জন্য সরাসরি পয়েন্ট আছে, 2 হাতে আছে, 2 পায়ে আছে। তো দর্শকদের জন্য আমি হাতেই দেখাচ্ছি যাতে সহজে করতে পারেন, এবং এটা খুবই সহজ। আপনার হাত, শুধু আপনাকে জানতে হবে কোথায় প্রেসারটা দিবেন। সো 2 হাতে একই জায়গায় একইভাবে প্রেসার দিতে হয়। আমাদের যে 4টা আঙ্গুল আছে, মানে থামটা বাদ দিতে হবে, বৃদ্ধাঙ্গুল বাদ দিয়ে 4টা আঙ্গুলের জাস্ট যদি আমি ভাঁজ করি, ভাঁজ করলে দেখেন এখানে হাড় একটু উঁচু হয়ে আছে। এই 4টা আঙ্গুলের গ্যাপে গ্যাপে এই জায়গাটায় হাতের আঙ্গুল দিয়ে একটু ডিপ প্রেসার দিতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং কবজির আগ পর্যন্ত। তো যাদের ঘুমের প্রবলেম, আপনারা প্রেসার দিলে এখনই টের পাবেন, চাইলে আমাকে কমেন্টও বলতে পারেন, একটু হালকা পেইন ফিল হয়। এই পেইনটার ফিলিংটা কেমন? অনেকটা শার্প পেইন, অনেকটা হচ্ছে মানে ভোঁতা কোনো কিছু দিয়ে থেতলে দিলে, মানে থেতলে যাওয়ার মতো যে ব্যথা, এই ধরনের ব্যথাটা হয়। সো এটাতে হচ্ছে আপনার ইনসমনিয়ার প্রবলেমটা, আমার যারা পেশেন্ট আছেন, যারা আমার পার্টিসিপেন্ট আছেন, অনেকেরই সলভ হয়েছে, ওনারা যেটা ফিডব্যাক দিয়েছেন আর কি। সো আপনারা এইটা একটু ট্রাই করতে পারেন। এটাকে বলা হয় রিফ্লেক্সোলজি নার্ভাল পয়েন্ট। সো এই নার্ভাল পয়েন্টে আসলে এটা প্রেসার দিতে হয়। হ্যাঁ, এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর এই সুবাদে আরেকটা জিনিস একটু বলে দিই, 2020 সালে এই রিফ্লেক্সোলজির উপরেই আমার একটা বই লেখা হয়েছে, রিফ্লেক্সোলজি ধারণা ও প্রয়োগ। সো এই বইটা আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। এখানে 3rd চ্যাপ্টারে কিভাবে থেরাপি করতে হয় সেই জায়গাগুলো পুরো লেখা আছে, অর্থাৎ বইটা পড়ে আপনি বুঝতে পারবেন যে কিভাবে থেরাপি করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলও আছে, আপনারা সেই জায়গাটাতেও হচ্ছে দেখতে পারেন। তো এটা আপনারা কমেন্টে জানালে হয়তো দিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। তো এই দুইটা বিষয় বললাম, ঘুমের সমস্যার জন্য এবং পাশাপাশি হচ্ছে পেইন ম্যানেজের জন্য আর কি স্যার। ভেরি গুড, সুন্দরভাবে ব্যাখ্যা এবং দেখানো সব মিলে ইটস ওয়ান্ডারফুল। আমি আর একটু সামনের দিকে যেতে চাই, যে তুমি মাঝখানে বলছিলা যে খাবারের সঙ্গেও সম্পর্ক আছে এবং লাইফস্টাইলের সঙ্গেও সম্পর্ক আছে। এই যে শেষে যে বললা মোবাইল দেখে, মোবাইল দেখারও মানে এইখান থেকে বের হতেও পারে না, দেখতেই থাকে, গাড়িতে বসে দেখে, লিফটে উঠার সময় দেখে, সব সময় দেখতেই আছে। মানে লাইফস্টাইলের একটা ব্যাপার আছে, খাবার এবং লাইফস্টাইল এবং অভ্যাস, অনেক অভ্যাসের ব্যাপার আছে। তুমি কি একটু বলবা যে এই যে তুমি নিঃশ্বাসের এক্সারসাইজ দেখাইলা এবং রিফ্লেক্সোলজির যে 2 হাতের দেখালা, এগুলা ছাড়াও যে আরো অনেক কিছু আছে, সেগুলা সম্পর্কে যদি একটু বলো। থ্যাংক ইউ স্যার। ফুড ভেরি ইম্পর্টেন্ট। মূলত মানে
যে কোনো প্যাথি ফেল করবে, আপনাকে পুরো আরোগ্য দিতে পারবে না যদি আপনার ফুড ঠিক না করেন। অর্থাৎ নিউট্রিশন যেটা আপনার বডিতে দরকার সেই সাপ্লাই আপনাকে দিতে হবে। আদারওয়াইজ আপনি যত ভালো চিকিৎসা করেন না কেন সেটা আসলে তার পুরোপুরি যে কাজ করার ক্ষমতা সেই ক্ষমতায় কাজ করতে পারবে না। এটা আমি দেখেছি, কিংবা এটাই হয় আসলে। সেই জন্য আমি কি খাচ্ছি, আমি কখন খাচ্ছি, আমি কিভাবে খাচ্ছি, এই তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সো এইটা হচ্ছে খাদ্যাভ্যাস সে জায়গা। তো আমার প্রতিদিনের খাবারে যাতে হচ্ছে যে নিউট্রিশন গুলো আমার দরকার সেই খাবারগুলা যাতে আমি কনফার্ম করতে পারি সেটা নিয়ে আমার নিজেকে অ্যাওয়্যার থাকতে হবে। মানে এটা কিন্তু ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেওয়ার বিষয় না, বেসিক নলেজ থেকে অ্যাওয়্যার থাকতে হবে। দেন নিউট্রিশনিস্ট আছেন, যারা ডায়েটিশিয়ান আছেন, তাদের সাথে যোগাযোগ করা, কথা বলা যদি পার্টিকুলার কোনো প্রবলেম হয়। যেমন মেয়েদের কিন্তু এইজের সাথে সাথে খুব ঘাটতি হয়, নানান ধরনের ভিটামিন ডি এর ঘাটতি হয়, ক্যালসিয়ামের ঘাটতি হয়, নানান ধরনের ইস্যুস থাকে, সেটার ক্ষেত্রে অবশ্যই এক্সপার্টের হেল্প নিতে হবে। কিন্তু আমি ইন জেনারেল বলছি। তো বলা হয় যে আমি খাবো হচ্ছে সকালে ভালোভাবে পেট ভরে, দুপুরে খাবো হচ্ছে তার অর্ধেক। আমরা নেচুরোপ্যাথিতে ইউনিভার্সিটিতে টিচাররা যেটা আমাদের সাথে শেয়ার করেছেন, আমরা আমাদেরকে যেটা শিখিয়েছেন যে সকালে খাওয়াটা খুব ভালোভাবে খাওয়া, দুপুরে খাওয়াটা তার অর্ধেক খাওয়া, এবং রাতের খাওয়াটা তার অর্ধেক খাওয়া, এবং অবশ্যই সানসেটের আগে খাবারের পর্ব শেষ করা। কারণ বলা হয় নেচুরোপ্যাথিতে যে মানে গ্যাসের চুলা তো আমরা সবাই ব্যবহার করি, গ্যাসের চুলা যদি আগুন না থাকে তাহলে তার রান্নাটা হয় না। তো যতক্ষণ সানলাইট থাকে তখন আমাদের ডাইজেশন খুব ভালো হয়। সেই কারণে যদি এই অভ্যাসটা আমরা করতে পারি যে সানসেটের আগে আমাদের খাবারের পর্ব শেষ করে দেওয়া, আফটার সানসেট যা খাবো লাইট খাবার খাবো, অর্থাৎ ভারী কোনো খাবার ওগুলা যেন আমরা অ্যাভয়েড করি। অবশ্যই যারা হচ্ছে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজে ভুগছেন সেই বিষয়গুলো আলাদা, আমি ইন জেনারেল বলছি। তো এইটা যেটা করে যে আমাদের বডিটাকে আরো অনেক বেশি হেলদি রাখতে হেল্প করে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু শরীরের যে ওজন আমার স্বাভাবিক আছে এটা কনফার্ম করা খুব জরুরি। কারণ আমার যদি ওজনটা স্বাভাবিক থাকে তাহলে কিন্তু আমি অনেক ধরনের মানে ডিজিজের আশঙ্কা কিংবা সম্ভাবনার জায়গা থেকে বেঁচে থাকতে পারবো, অর্থাৎ আমার হেলথ অনেক ভালো থাকবে। সো এই জায়গাটা যারা আমার কাছে যে ওজনের জন্য বলেন যে আমার ওজন বেশি হয়ে গেছে, প্রবলেম হচ্ছে, আমি শুধু একটা জিনিস বলি যে আপনারা জাস্ট এই খাবারের টাইমিং গুলো একটু ঠিক করেন। এবং যারা করেছেন তাদের কিন্তু কোনো ধরনের মানে আলাদা কোনো প্রিপারেশন না নিয়ে তাদের এটা উপকার হয়েছে, তাদের ওজনটা কমেছে। এবং স্পেশাল জায়গাগুলোতে আমি যেটা বলছি অবশ্যই আপনি নিউট্রিশনিস্টের কাছে যাবেন, অবশ্যই আপনি ডায়েটিশিয়ানের কাছে যাবেন। আমি ইন জেনারেল জায়গাটার কথা আমি বলছি। তো এটা গেল হচ্ছে ফুডের জায়গা। ফুডে আমি আরেকটা জিনিস বলবো যে আমরা যখন খেতে থাকি আমাদের যেটা খেতে ভালো লাগে আমরা সেটাই খেতে থাকি। তো প্রোটিনের সোর্স কিন্তু যেমন এনিমেল প্রোটিন আছে, তেমন কিন্তু বিভিন্ন ধরনের ডাল আছে, শাকসবজিও খেতে হবে, ফলমূলও খেতে হবে, সবকিছুর কিন্তু একটা রেশিও আছে। যেমন বলা হয় যে মুসলিমদের ক্ষেত্রে যে আমরা যে মাংসটা খাবো, মাংস খাওয়ার কিন্তু একটা মাপ আছে, আমাদের সাধন্ত আছে, সেই সাধন্ত যত গ্রাম ওজন তত গ্রাম আসলে মাংস আমাদের খেতে হয়, কিন্তু আমরা খাওয়ার সময় কিন্তু সেটা মেনটেন করি না। সো প্রত্যেক ধর্মী তার নিজস্ব যে ধর্মীয় গ্রন্থ থাকে ওখানে নির্দেশনা থাকে। সো এই যে পরিমাণটা আমি কতটুকু খাবো এবং খাবারটা মুখে নিয়ে ভালো করে চিবিয়ে খাওয়াটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন আমাদের যতটুকু শরীরের প্রয়োজন তার চেয়ে বেশি আমরা খাই, কারণ আমাদের ক্ষুধা কিন্তু অনেক রকমের। একটা হচ্ছে অ্যাকচুয়াল ক্ষুধা, একটা হচ্ছে মনের ক্ষুধা, আর একটা হচ্ছে চোখের ক্ষুধা। দেখবেন যে আমরা খেতে খেতে, এটা অনেকেই হয়তো রিলেট করতে পারবেন, যে কখন খাবারের প্লেটে খাবার শেষ হয়ে গেছে আমরা বলতে পারি না, আমরা খাচ্ছি এবং কথা বলছি। সো মাইন্ডফুল ইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি যা খাচ্ছি খাবারটা খাওয়ার আগে প্রত্যেক ধর্মেই নিজ নিজ হচ্ছে, যেমন আমাদের ইসলাম ধর্মে দোয়া আছে, খাবার খাওয়ার আগে একটা দোয়া আছে, তারপর হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাদের নিজস্ব প্রসেস আছে। তো খাবারটা খাওয়ার আগে আসলে একটা কৃতজ্ঞতার জায়গায় আসা, যে এই খাবারটা আমি পাচ্ছি, এটা আমার রিজিকে আছে, সো এটা আমি খাচ্ছি, এটা আমি হাত দিয়ে ধরছি, আমি মুখে নিচ্ছি, কৃতজ্ঞতার সাথে স্মরণ করে এটা খেতে হবে। আমি যা খাই আমি কিন্তু তাই, অর্থাৎ আমি যা খাচ্ছি সেটাই কিন্তু আমার বডিতে গিয়ে ব্লাড হচ্ছে, সেটা বিভিন্ন সেলে পৌঁছে যাচ্ছে। মানে বিষয়টা এরভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে মাইন্ডফুল ইটিংটা যদি আমরা প্র্যাকটিস করি, খাবার মুখে নিয়ে ভালো করে চিবিয়ে খাই, তাহলে আমাদের স্যালাইভা গুলো যদি খাবারের সাথে ভালোভাবে মিশে 50% ডাইজেশন কিন্তু আমাদের মুখে হয়, বাকিটা স্টোমাকে গেলে লিভারের উপরে চাপ কম পড়ে। এখন এই যে লিভারের বিভিন্ন ধরনের ইস্যুস হয় কিংবা যে মেটাবলিক যে ডিসঅর্ডার গুলো হচ্ছে, এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা দূরে থাকতে পারি। যখন আমাদের কোনো একটা রোগ হয়ে যাচ্ছে, একটা সিভিয়ার লেভেলে যাচ্ছে, তখন অবশ্যই আমরা যেখান থেকে এক্সপার্টদের কাছে আমরা যাবো, ডাক্তারের কাছে আমরা যাবো, পরামর্শ নিব। কিন্তু সেটার আগে আমি আসলে প্রিভেন্টিভ মেজারের জায়গা থেকে কথাটা বলছি। অর্থাৎ আমি যদি এমন একটা লাইফস্টাইল মেনটেন করি, আমি যদি এমন ভাবে খাই যে আমার রোগটা হওয়ার সময়টাকে আমি পিছাতে পারি এবং আমি মানে সুস্থ থাকতে পারি, আমার একটা অভ্যাসই আমাকে সুস্থ রাখতে পারে। কারণ আমরা 40% কাজ আমাদের জীবনে করি অভ্যাসের উপরে দাঁড়িয়ে। যেমন আপনারা যদি চিন্তা করেন দেখবেন, এই যে রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা, এটা যদি আপনার অভ্যাসের অংশ না হতো তাহলে এটা করতে কিন্তু আপনার অনেক কষ্ট হতো। খুব সিম্পল জিনিস।
তো আপনারা যদি একটু খেয়াল করেন যে অভ্যাস থেকে আপনারা কি কি করেন, তো সেই কারণে অভ্যাসটা একটু চেঞ্জ করা, কারণ অভ্যাস পরিবর্তনে কিন্তু হচ্ছে ইবাদত। তো লাইফ স্টাইলের জায়গা থেকে বলবো আমি, রাতে তাড়াতাড়ি ঘুমাইতে যাওয়া, বলা হয় যে 8টা থেকে 9টার মধ্যে ঘুমিয়ে যাওয়া, যেটা ঢাকা শহরে সম্ভব না। এটা একটা বিষয় কনফার্ম করার চেষ্টা করা, কারণ আজকে যদি আপনি করেন আপনার পরিবার অভ্যস্ত হবে, ধীরে ধীরে বাকিরা হচ্ছে প্রভাবিত হবে। এই জায়গাটা যতটুকু সম্ভব একটু নিয়ে আসা, যদিও বাস্তবতা পুরোটা পারমিট করবে না, আমি জানি যে আমি নিজেও একজন প্রফেশনাল, আমিও সব দিন হচ্ছে কিন্তু রাত্র 8টা 9টা ঘুমাইতে পারি না, আমারও দেরি হয়েছে। তারপরও যতটুকু সম্ভব, অর্থাৎ মনদের ভালোর জায়গাটা যদি আমরা কনফার্ম করি, সো টাইমলি ঘুমাইতে যাওয়া এবং আর্লি মর্নিং এ ঘুম থেকে ওঠা খুবই জরুরি। ফজরের সময় কিংবা ব্রহ্ম মুহূর্ত, সেই সময়টা উঠায়, কারণ ওই সময় হচ্ছে খুবই পজিটিভ এনভায়রনমেন্ট থাকে, যে কোনো কিছুর জন্য ব্রেন খুবই শান্ত থাকে, যে কোনো কিছু ভালো ক্যাচ হয়। এবং আপনি তখন যদি নামাজ পড়েন এবং নামাজ পড়ার আগে আপনি যদি ফিজিক্যাল এক্সারসাইজ বা যোগা করে নেন, তাহলে নামাজি মনোযোগটাও কিন্তু আপনার অনেক ভালো আসবে। তো এই যে সকালে ঘুম থেকে ওঠা, দিনের কাজগুলো করা, রাতে নির্দিষ্ট সময় খাওয়া, যে সময় খেলে আপনার আসলে ইস্যুস হবে না, মানে খাবারটা হজম হতে কষ্ট হবে না, সেই জায়গাটা কনফার্ম করা, খাবারটা ভালো করে চিবিয়ে খাওয়া, বাস এইটুকু যদি আমরা অভ্যাসে নিয়ে আসি তাহলে আমরা অনেক বেশি ভালো থাকবো। সো কমপ্লিমেন্টারি মেথডগুলো আসলে এই জায়গাটাই হচ্ছে কাজ করে। কিন্তু কমপ্লিমেন্টারি মেথড হোক, অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, বাংলাদেশে তো 4টা মূলধারা চিকিৎসা, ইউনানি, আয়ুর্বেদ, সব প্যাথিতে এবং সব মেথডে কিন্তু একটা জায়গায় বলে যে আপনার লাইফ স্টাইল আর আপনার ফুড আপনার প্রায় 70 থেকে 80% কন্ট্রোল করে আপনি কতটুকু সুস্থ হবেন। এবং এটা আমি নিজেও দেখেছি চিকিৎসা করতে গিয়ে যে আসলে ব্যাপারটা তাই। এখন একজন আমার কাছে আসছেন, ওনার ব্যথাটা আছে, ব্যথাটা ভালো করার জন্য থেরাপি উনি নিলেন, কিন্তু উনি ওই ফুডটাই খেলেন যেটা খেলে ওনার ব্যথাটা বাড়বে, সো ওনার ব্যথাটা কিন্তু আবার ব্যাক করলো। কিংবা ওনার একটা অ্যালার্জি প্রবলেম আছে, উনি ফুডটা বাদ দিলেন না, সেটা উনি খেলেন, ব্যথাটা কিন্তু ব্যাক করলো। সো সাস্টেইন যদি করাইতে হয় যে আমার স্বাস্থ্যটাকে আমি ভালো রাখবো, এটা সাস্টেইন করাবো, তাহলে এই জায়গাটা মেনটেনটা করতে হয়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, অনেক চমৎকার 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 কথা বললা, এবং সবগুলো কথাই কিন্তু খুবই সিম্পল। মানে এমন কোনো কিছু নাই যেটা নাকি করা সম্ভবপর না, সবগুলা কথাই সম্ভবপর। এবং দেখো, একটা অভ্যাসের ব্যাপার। আমরা দেরি করে খাই, 9টা 10টার আগে খাওয়াই হয় না, এবং তারপরে চট করে 11টার মধ্যে শুইতে যাই। মানে এই যে দেরি করে খাওয়া এবং চট করে শুতে যাওয়া, এটা কিন্তু অভ্যাসের ব্যাপার। আমাদের খাওয়ার কিন্তু প্রস্তুত হয়ে গেছে সেই 8টা 9টার মধ্যে। তো কেন আমরা 8টা 9টার মধ্যে খেতে পারবো না? এই অভ্যাসটা যদি গড়ে তুলতে পারি, আজকে আমাকে দেখা দেখি আমার পরিবারের সবাই করবে, তার দেখা দেখি আশেপাশের প্রতিবেশীরা করবে এবং গ্রামের লোকেরা করবে। অভ্যাসের থেকেই কিন্তু মানে মানুষ অন্যরকম একটা জীবন যাপন করতে পারে। খাবারের তো অবশ্যই অনেক কিছু দেখার বিষয় আছে। আমরা সবসময় মনে করি যে যেটা পছন্দ হয়, যেটা জিহ্বাতে খুব স্বাদ লাগে সেটাই খাই। এবং তোমার এই যে কমপ্লিমেন্টারি থেরাপিজ, এগুলা কিন্তু একটা মানে মনোযোগের ব্যাপার আছে। মানে ইউ হ্যাভ টু মেডিটেট, মানে তোমাকে নিজেকে একটা অধ্যাবসায়ের মধ্যে রাখতে হবে। চোখ বন্ধ করতে কেন বললা? চোখ বন্ধ করতে এই জন্য বললা যে মনোযোগটা যাতে করে নিঃশ্বাস কোন দিক দিয়ে ঢুকছে আর কোন দিক দিয়ে বেরোচ্ছে ওই দিকে আসলো, ওই দিকে মনোযোগটা গেল। তো আজকে আমি শুধু স্যার আরেকটা জিনিস স্যার একটু অ্যাড করতে চাই, মানে এই লাইফস্টাইলের জায়গায় আরেকটা জিনিস খুব জরুরি যেটা আমরা মিস করি, ফাস্টিং। যার যার রিলিজিয়ন অনুযায়ী যে ফাস্টিং আছে সেটাও, এবং এমনিতে নেচারোপ্যাথি তো বিভিন্ন ফাস্টিং আছে সেটাও। কারণ আমার যেমন রেস্ট লাগে কাজ করার পর, আমার অর্গানগুলোরও রেস্ট লাগে, স্টোমাকের রেস্ট লাগে, লিভারের রেস্ট লাগে। সো আমি যদি সপ্তাহে একদিন ফাস্টিং করি, ব্যাপারটা এমন নয় যে আমি মরে যাব। অনেকে বলে যে আমি ক্ষুধা সহ্য করতে পারি না, ফাস্টিং করতেই পারি না। ডায়াবেটিস পেশেন্ট কিংবা ক্রনিক ডিজিজের পেশেন্টদের কথা কিন্তু আলাদা, আমি ইন জেনারেল বলছি স্যার। তো সেই ক্ষেত্রে এই ফাস্টিংটা বডি ক্লিনজিং এ হেল্প করে, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেচারোপ্যাথিতে বলা হয় যে, নেচারোপ্যাথির যে ভাষায় সেটাকে বলা হয় যে সব ধরনের রোগের মূল কারণ হচ্ছে আমার বডিতে যে মানে মরবিড ম্যাটার গুলো অ্যাকুমুলেট হচ্ছে সেটা, এবং আমি যে কোনো রোগ থেকে আস্তে আস্তে সুস্থ হতে পারবো যদি আমি আমার বডির ভিতর থেকে যেগুলো বের হয়ে যাওয়ার সেগুলো বের করে দেওয়ার জন্য বডিকে ফ্যাসিলিটেট করতে পারি। তো সেখানে ফাস্টিং খুবই গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটা স্যার অ্যাড করা ছিল। জি স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। ইলোরা, মানে আজকে প্রায় 50 মিনিট হতে চললো আমরা কথা বলছি, এবং তোমার যেসব ব্যাখ্যা এবং তোমার যেসব বিশ্লেষণ, এইগুলা দিয়ে আমরা যারা নাকি দেখছে, যারা নাকি শ্রোতা, যারা নাকি শুনছে, তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে এগুলার সবগুলাই কিন্তু
যুক্তিসঙ্গত, কোনো কিছুই যুক্তি ছাড়া না, মানে যুক্তিসঙ্গত এবং সবকিছুই করা সম্ভব এবং সবগুলাই খুব ন্যাচারাল। মানে আমাদের মানে কোনো রকম অন্য কোনো কিছু প্রয়োগ করতে হয় না, অন্য কোনো মলম দিতে হবে না, অন্য কোনো ট্যাবলেট খেতে হবে না, অন্য কোনো কিছুই করতে হবে না, এটা নিজে নিজেই করা যায়। স্যার এখানে শুধু স্যার আপনার প্রসঙ্গ ধরে স্যার, আপনার সরি স্যার আমি মাঝখানে ঢুকলাম স্যার, আমি শুধু আরেকটা জায়গায় অ্যাড করতে চাই। কমপ্লিমেন্টারি মেথডগুলো বেসিক্যালি নিজের স্বাস্থ্য নিজেকে হাতে নেওয়াটা শেখায়। যখন আমার ডাক্তার কাছে যেতে হবে তো যেতে হবে, ওটা কিন্তু মানে অন্য বিষয়। অনেকেই আছে, অনেক ম্যাল প্র্যাকটিস আছে যার জন্য এই বিষয়গুলো নিয়ে অন্যরকম ভাবে কথা হয়, কিন্তু আমাদের এই নেচারোপ্যাথির মূল কথা হচ্ছে যে যেহেতু নেচারালি জিনিসগুলো করা যায়, এবং দেখেন যে স্যার এই ব্রিদিং এক্সারসাইজ করতে গেলে কিংবা এই থেরাপিটা করতে গেলে কিন্তু কোনো কস্ট জিরো, এবং অ্যাট দ্য সেম টাইম এটা করার জন্য আমরা কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না। আই ক্যান ডু ইট বাই মাই সেলফ, আমি নিজে এটা করতে পারি। সেখানে কিন্তু হেলথের এম্পাওয়ারমেন্ট যেটা, যে অর্থাৎ আমি নিজের হেলথটার দায়িত্ব নিজে নিলাম। কারণ বাস্তবতা হচ্ছে আমার শরীর, আমার অনুভূতি, আমার মন ডক্টর ততটুকুই বুঝবে যতটুকু আমি কমিউনিকেট করব, আর বুঝবে হচ্ছে যতটুকু আমার সিমটম আসবে। এখন সিমটম তো তখন আসে যখন একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ক্রস করে যায়, তার আগে তো আমাকেই বুঝতে হবে, আমাকে অ্যাওয়্যার থাকতে হবে। তাহলে কি হবে, তাহলে বড় বড় ডিজিজ গুলা হওয়ার আগেই হয়তো আমি এটার জন্য স্টেপ নিতে পারবো। এই জায়গাটা কিন্তু আমার কনফার্ম হবে, এবং এটা অনেক বড় একটা বিষয়। বাংলাদেশে প্রতিকার নিয়ন্ত্রণ নিয়ে যেরকম কাজ হয়েছে, প্রিভেন্টিভ মেজারে কিন্তু কাজগুলা ওই রকম হয় নাই। কিন্তু এটা নিয়ে আমার মনে হয় যে অনেক কাজ করা দরকার, এবং হারমোনি ট্রাস্ট এট প্রেজেন্ট বাংলাদেশে লিডিং অর্গানাইজেশন যে আমরা এই বিষয়টা নিয়ে আগাচ্ছি, এই নন ফার্মাকোলজিক্যাল মেথডগুলো নিয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, অ্যাওয়ারনেস মূলক প্রোগ্রামগুলো আমরা করছি, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ফর মাদার্স, মার্চ ফর মাদার্স মোর্চা, দেন হচ্ছে সিসিসি, মানে যখন ক্যান্সার কেয়ার কমিউনিটি ছিল তখন থেকে কিন্তু এই সিসিএফ এর সাথে আমাদের জার্নি, আমরা একসাথে প্রোগ্রাম করছি এবং আমরা করে যাব। তো কম্বাইন্ড ওয়েতে যদি আমরা এটা আগাই, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর বর্তমানে যে অতিরিক্ত চাপ, যদি আমাদের অপশনগুলো থাকে, মানুষ যদি অপশনগুলো নিয়ে তাদের ডিজিজগুলোকে ডিলে করতে পারে, কারণ এজিং এর সাথে তো ডিজিজ হবেই, সেটা আলাদা একটা গল্প, সেটাও কিন্তু আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে একটা ভ্যালু অ্যাড করবে বলে আমি মনে করি স্যার। অনেক অনেক ধন্যবাদ। তোমার কথাগুলো খুবই যুক্তিসঙ্গত, আমি যেটা বলছিলাম, এবং যারা নাকি শুনছে দেখছে শ্রোতা বন্ধুরা, তারা মানে নিশ্চয়ই এটার পরিপ্রেক্ষিতে কেউ যদি প্রশ্ন, মাঝখানে একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা আমরা তুমি উত্তর দিছ, এবং সেটা নিয়ে আরো যদি মানে পুরোপুরি দেখার পরে যদি আরো যদি প্রশ্ন আসে, তাহলে প্রশ্ন করলে পরে আমাদের সিসিএফ এর সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন, ওখানে যদি দেওয়া যায়, ওইখানে দেওয়া যায়, বা ওইটার ওয়েব ফেসবুক পেজে যদি দেন আপনারা, তো সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই অবশ্যই আমরা দেব। এবং যেভাবে ইলোরা বলছিল যে পড়াশোনাও যদি করতে চান, এই বিষয়ে আরো যদি জানতে চান, তাহলে ওর একটা লেখা বই আছে, সেই বইটা নিয়েও আপনারা পড়াশোনা করতে পারেন। আমি এই বলে আজকে অনুষ্ঠানটা শেষ করব, প্রায় 52 মিনিট হয়ে গেছে। সো এটা খুবই চমৎকার অনুষ্ঠান হইল, এবং আমি আশা করি যারা নাকি আমাদের দর্শক শ্রোতারা যারা শুনছেন, তারা অবশ্যই অবশ্যই এটাতে উপকৃত হয়েছেন বা হবেন, এবং সামনের দিনগুলোতে এই নিয়ে আবারও আমরা আপনাদের সঙ্গে আসবো, আপনাদের সঙ্গে কথা বলবো, এবং আপনাদেরকে আরো কিছু জিনিস যদি বোঝাতে পারি, আরো কিছু যদি ব্যাখ্যা দিতে পারি, তাহলে আমি আশা করি যে এরকম বড় বড় সমস্যাগুলা আমরা নিজ হাতে আমরা নিজেদের ব্যাপারটা সমাধান করতে পারবো। ইলোরা, আরেকবার ধন্যবাদ দিয়ে আজকে দর্শক শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি এবং আল্লাহ হাফেজ। শুভরাত্রি।